প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্টে। কথা তো বলতে হয় অনেক কিছু, যেমন ধরুন সমসাময়িক সময়ের আলোচিত অনেক অমীমাংসিত ইস্যুর এখনো কোনো মীমাংসা হয়নি। যেমন আমরা যদি ধরি যে আনার হত্যাকাণ্ড, এবং আমরা যদি বলি নজিরবিহীন দুর্নীতির যে লুটপাট চলছে এবং ধারাবাহিকভাবে, এটা কিন্তু থেমে নাই। চোখ কান খোলা রাখলে প্রতিদিনই দেখছি দিনকে দিন, মানে ভাতের ঢাকনা খুললে যেমন বোঝা যায়, একটা ভাত টিপলে বোঝা যায় হাড়ির ভাত হলো কিনা, তেমনি ঢাকনা খুলে দেখা যাচ্ছে প্রায় সব ভাতই পচা। তেমনি আমরা যদি বলি যে ঝুলে আছে ভারত বাংলাদেশের যে অমীমাংসিত ইস্যুগুলো আছে, সেই জায়গা পথ, জলপথ, আমাদের সড়কপথ এবং সীমান্ত, সেটারও কোনো সেটেলমেন্ট হয়নি। এই যে এত কিছু ঝুলে থাকা, এর মধ্যে একটাই ভালো খবর যে খানিকটা কিংবা বেশ অনেকটা সুস্থ হয়ে হসপিটাল ছেড়ে বাড়ি ফিরেছেন বেগম খালেদা জিয়া। তো সামগ্রিক সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি। আমি শোভা ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। বিষয় দুর্নীতির কালো ছায়া, সঙ্গে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সঙ্গে আছেন নজরুল ইসলাম বাবু এমপি, হুইপ বাংলাদেশ আওয়ামী লীগ। দুজনকে স্বাগত জানাচ্ছি, অসুবিধা নেই, আপনি ওনার টকব্যাকটা লাগিয়ে দেন। আলোচনাটা তাহলে আমরা এদিক থেকে একটু শুরু করি। যে জায়গাটা, স্বাগত আপনাকে, সেই সঙ্গে অভিনন্দন, আপনার নতুন একটা পদ যুক্ত হয়েছে, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, অভিনন্দনও আপনাকে সেই সঙ্গে। কিন্তু যে জায়গাটা আমরা জানতে চাচ্ছিলাম, শেষটা ধরেই আমি শুরুটা করতে চাই। 3 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী হসপিটালে ছিলেন, তার পেসমেকার বসানো হয়েছে, তিনি সুস্থ বোধ করেছেন, আজ বাড়ি ফিরে গেছেন। কিন্তু এই যে ওনার সুস্থতা এবং বাড়ি ফিরে যাওয়া, মাঝখানে অসুস্থতা এবং বিদেশে নিয়ে যাওয়ার যে দাবি, এবং এই দাবিতেও আপনারা 3 দিন কর্মসূচিও পালন করছেন কিংবা করেছেন। কিন্তু আমার কথা যে ওনাকে বিদেশে যাওয়ার যে জায়গাটা এবং দাবিটা, সেটা কতটা রাজনীতি, কতটা প্রয়োজনীয়তা? ধন্যবাদ আপনাকে। কথাগুলো বলতে বলতে তো আমরাও টায়ার্ড হয়ে গেছি। জনগণ মানে বুঝে নিয়েছেন যা বোঝার। এই কথাটা আমি গত কয়েকদিন ধরে বলছি। আপনার চ্যানেলে যেহেতু বলা হয়নি, আপনার দর্শকদের উদ্দেশ্যে আবারও কথাটি আমি বলতে চাই। যারা শুনেছেন তাদের কাছে মনে হতে পারে যে সেই পুরনো কথাটি আমি আবারও বলছি। সেটা হলো যে গত 29শে জুন আমাদের পার্টির ম্যাডামের মুক্তির দাবিতে, তার সুচিকিৎসার দাবিতে আমরা একটা সভা করলাম। সেখানে আমি বলেছিলাম বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আওয়ামী লীগ সভানেত্রী এবং তার সরকারের অনেক মন্ত্রী বা নেতৃবর্গ, যেহেতু আগের হাল যেদিকে যায় পেছনে তো সেদিকেই যাবে, যেহেতু আওয়ামী লীগ সভানেত্রী বলতেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটিএমের টাকা আত্মসাৎ করেছেন, সেই জন্য কোর্ট তাকে দণ্ড প্রদান করেছেন, এবং তিনি আমি মানবিক কারণে তাকে মানবিক কারণে আমি তাকে মানে বাইরে রেখেছি। বিষয়টি আসলে তাই? বিষয়টা আসলে মোটেই তা না। একটা হচ্ছে যে বাংলাদেশের আদালত নিয়ে যে কথাই থাকুক না কেন, এই যে বকশীবাজার কোর্টে, যে কোর্টে এই অভিযোগটার ব্যাপারে ট্রায়াল হলো, আদালতে প্রায় 500 পৃষ্ঠার যে জাজমেন্ট, 500 পৃষ্ঠার পুরোটাই তো জাজমেন্ট থাকে না, অ্যানেকচার থাকে, অনেক কিছু থাকে, সব মিলে অর্থাৎ টোটাল জাজমেন্টে এই ডকুমেন্টের মধ্যে একটি লাইনে একটি শব্দ আত্মসাৎ বলে কোনো শব্দ নাই। আত্মসাৎ বলে এটিএমের টাকা আত্মসাৎ করেছেন বেগম খালেদা জিয়া, সেই কারণে তাকে দণ্ড প্রদান করা হলো, এই মর্মে একটি লাইনও না, একটি শব্দও নাই। তো আমার তখন আমি মিটিংয়ে, জনসভায় আমি মানে বললাম যে সেটা হচ্ছে যে আপনার আদালতের রায়টা কি এটা সামারি করে কি আইন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়নি, অথবা তার আইন মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট থেকে মন্ত্রীকে কি একটা সামারি দেওয়া হয়নি? যদি দেয় হতো তাহলে আমি নিঃসন্দেহে আমি নিশ্চিত ছিলাম, মানে আমি মনে করি তাহলে হয়তো আওয়ামী লীগ সভানেত্রী কথাটা বলতেন না, কারণ এটা তো একেবারে আউট অফ কোর্ট এবং আউট অফ জাজমেন্ট, একদম টোটালি আপনার আলোচনার বাইরে। এখন আমরা রাজনীতির আলোচনা, হঠাৎ যদি আমি এখন শেখ সিরাজের মাছ নিয়ে গল্প করি, হবে না। মানে একটা ডোমেইন তো আলাদা, ভিন্ন জায়গায় কথা বলবো কেন? এখন কথা হচ্ছে যে তাহলে এই কথাটা আপনি দেখবেন গত কয়েক বছর যাবত তার স্বরে বলছিল এটিএমের টাকা আত্মসাৎ করে, এটিএমের টাকা, এন্ড হুইচ ওয়াজ নট। আমি কিন্তু লাইভে বলছি, আদালত নিয়ে বলছি, বিচারকের রায় নিয়ে কথা বলছি। আলটিমেটলি লাস্টে এসে আসলে পেলাম কি বিনা দোষে খালেদা জিয়া অপরাধী?
এটাই কি বলতে চান বিনা দোষে খালেদা জিয়া সাজা ভোগ করছেন 6 বছর থেকে? নিশ্চয়ই। কিন্তু তার মধ্যে আবার একটা কথা হলো যে আদালতের সামারিটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতো কিংবা আইন মন্ত্রণালয়ে পৌঁছাতো তাহলে হয়তো তার এরকমটা হতো না। তার মানে এই সাজাটা হতো না কিংবা থাকতে হতো না। আমি নিশ্চয়ই হতো, অন্য কারণে হতো। সেটা হচ্ছে তাদের একটা ইন্টেনশন ছিল যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র যে গত এপ্রিল মাসে যে তারা সারা পৃথিবীর উপরে যে একটা কান্ট্রি রিপোর্ট প্রকাশ করে, বাংলাদেশের উপরে তাদের একটা অবজারভেশন আছে, অ্যাসেসমেন্ট আছে, সেখানে তারা বলেছেন, তারা উল্লেখ করেছেন, প্রতি বছরই করেন তারা, এবং প্রতি বছরই মানে গত 15 বছর সেটা সরকার এটা রিফিউট করে, অস্বীকার করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদন ডেমোক্রেসির উপরে পোর্শনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখ করেছিল যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই মামলা এবং এই কি বলে এই ধরনের একটি মানে জাজমেন্টের ব্যাপার হয়েছে। আচ্ছা, এখন তার মানে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাইরে রাখতো, দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট। ওনাকে নির্বাচন থেকে বাইরে রাখতো, এবং ওনাকে যেহেতু নির্বাচন ডিসকোয়ালিফাই করা হলো, বিএনপি অটোমেটিক্যালি নির্বাচন মানি না, মানবো না, করবো না, অংশ নেবো না, এরকম একটা জায়গার মধ্যে চলে যাবে। এবং এটি তো তাদের জন্য অনেক মজা। তার মানে আমিডামি ইলেকশন করা যাবে, একতরফা ইলেকশন করা যাবে, এন্ড দে আর ডুইং, তারা এটা করছেন। সেটা রাজনৈতিক আপনি সেটেলমেন্টে আসলেন যে রাজনীতি এবং ভোট থেকে দূরে রাখার জন্য এই একটা হয়েছে এবং বিনা দোষে খালেদা জিয়া অপরাধী। কিন্তু আমার তো এখন পরে আপনি ব্যাখ্যা দিলেন, বারবারই আপনারা এই ব্যাখ্যা দেন, আমরা না বারবার আমি একদম আইনি ব্যাখ্যাতে দিয়েছেন, এবং আমি আপনাকে এটাও বলছি, আমি আইনি ব্যাখ্যা সর্বশেষ কথা হচ্ছে বিনা দোষে খালেদা জিয়া অপরাধী। আমার মনে হয় যে বাবু বোধহয় আইনের ছাত্র বা আইন পড়েছে। আমি কিন্তু অনেস্টলি বলি, কারণ আমি আমার একটা নিজস্ব পরিচয় আছে, আমি দায়িত্বহীন কথা বলিনি। আপনার দর্শককে আমি অ্যাসিওর করছি যে আমি পুরো রায়টা A to Z পড়েছি নাই। আচ্ছা, কিন্তু হ্যাঁ আপনি বলেন মূল কথা হচ্ছে বিনা দোষে তিনি অপরাধী সাজা ভোগ করছেন, কিন্তু ওনার চিকিৎসা বাংলাদেশের ডাক্তাররা তো ভালো করে ওনাকে বাড়ি পাঠাচ্ছেন বারবার। অত্যন্ত স্নেহস্পদ, আমি অনেক স্নেহ করি, আমি তার কাছ থেকে 5টা সেকেন্ড নিই না, সেটা যায় ওনার ওই দিকটাতেও যায়। আচ্ছা 5 সেকেন্ড শেষ, তার কাছে 5 সেকেন্ড নিচ্ছি, সে সম্মতি দিয়েছেন। ও আচ্ছা জি, উনি সম্মতি দিয়েছেন। তো যাও, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আপনার এই জাজমেন্টের কারণে ওনার যেই ইয়েটা হলো, কি বলে আপনার মানে সাজাটা হলো, তাই না? এটা কিন্তু একেবারেই ইন্টেনশনালি নোয়িংফুলি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো আপনি বলবেন যে আপনার এই যে মানবিকতার প্রশ্ন আসছে মাঝে মধ্যে, আপনি যে প্রশ্নগুলো তুলেছিলেন, মানবিকতার প্রশ্নটার কথা বলেও যেটা আমার পার্টির সেক্রেটারি জেনারেল বলেছেন, সেটা হচ্ছে যে এই মানবিকতার প্রশ্ন আসলে ওনাকে 6 মাস বা 3 মাস পর পর একটা পিরিয়ডিক্যাল রিলিফ দেওয়া যাবে। এই পিরিয়ডিক্যাল রিলিফটা দেওয়ার জন্যই কিন্তু মানবিকতাটা ব্যবহার করছেন। বিষয়টা ওনার জন্য মানবিকতার বিষয়টা না, উনি একেবারেই বিনা দোষে বিনা কারণে তাকে সাজাটা দিয়েছে, এবং এটা পলিটিক্স বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের বিচারিক ইতিহাসে অবিচার হিসেবে গণ্য না, বাংলাদেশের বিচারিক ইতিহাসে এই রায়টি অবিচার হিসেবে গণ্য হবে। উত্তর দিবেন নজরুল ইসলাম বাবু, কিন্তু আমি প্রশ্ন একটা ছোট রেখে যাচ্ছি। রাজনৈতিকভাবে এবং নির্বাচন থেকে দূরে রাখবার জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই বিনা দোষে তিনি সাজা কাটছেন প্রায় 6 বছর থেকে, এটা আপনাদেরকে বলে দিয়েছিল বিদেশ। এটা তো তাদের একটা দিয়েছিল না, তারাও বলেছেন, আমরা যে এই কথাটা আমরা বলি তারাও বলেছেন। কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগ যদি এই কৌশল বলি, স্ট্র্যাটেজিতে বলি, তারা সফল হলো, তাহলে আপনারা তাকে মুক্ত করতে রাজনৈতিকভাবে সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন? প্রশ্ন রাখছি। আমরা ব্যর্থ হয়েছি, আর এরপরে আপনার নিয়ে বলার সুযোগ ব্যর্থ হয়েছেন, কিন্তু আবার যে 6 বছর পর আপনারা সফলতার জন্য রাজপথে দাঁড়ালেন, এখানে কতখানি সফল হবেন? ওনার মুক্তিতে এক দফা দাবি নিঃশর্ত। শুনেন, আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমাদের অভিজ্ঞতা বলি, আমরা কখনো 96 ঘন্টা হরতাল করেছি, তাই না? 96 ঘন্টার হরতালে এরশাদ সাহেবকে আমরা ফেলতে পারি নাই। আমাকে আবার শুরু করতে হচ্ছে 6 ঘন্টা দিয়ে, আবারও জনসভা দিয়ে, আবারও স্ট্রিট প্রোগ্রাম দিয়ে শুরু করতে হচ্ছে, আবার লিফলেট বিতরণ দিয়ে শুরু করতে, এন্ড ফাইনালি এরশাদ পতন ঘটেছে। আপনি দেখলেন না এত হইচই, কত কিছু, এক ছাগল, দুর্নীতির প্রসঙ্গে আসবো, ছাগল গরু সবকিছুতেই আসবো আমরা। এক ছাগল কিন্তু সমস্ত কিছু করে দিয়েছে, যদিও ছাগল না, একজন ফেসবুকার, আবারও বলি ছাগল না, একজন ফেসবুকার ছাগলটাকে দিয়ে ইয়ে করেছে, নট ছাগল, ছাগলকে হিরো বানানো, বাট আমি বলি একজন ফেসবুকার। জি, সেটাতে গেল ছাগল কাণ্ড, দুর্নীতির কাণ্ড, সেখানে গেল যে ছাগলে সর্বনাশ করে দিল। কিন্তু আমার কথা হচ্ছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও আপনারা রাজপথে, যদি বলেন রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, তাহলে এখন কোন ভরসায় আপনারা আবার সেই মুক্তির দাবিতে রাজপথে? সেটা কি নিজেদের দলকে উজ্জীবিত করা,
সামনে রেখে যে খালেদা জিয়ার মুক্তি চাই আমি রেখে গেলাম পেরবো, কিন্তু খালেদা জিয়াকে অন্যায়ভাবে যা হয়েছে সাজা দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আজ তিনি বাড়ি ফিরেছেন, দেশের ডাক্তাররাই তাকে চিকিৎসা দিয়ে ভালোভাবে বাড়ি পাঠিয়েছেন, সেটা একটা ভালো খবর। উনি অসুস্থ ছিলেন, বাড়ি গেছেন। আপনাকে অনেক ধন্যবাদ রিপন ভাই, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। উনি রাজনীতির একটি অবসরণীয় মানুষ এবং আমরা সেইভাবেই ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি যে বক্তব্য তুলে ধরেছেন এটা একটা রাজনৈতিক বক্তব্য, কারণ এছাড়া অন্য কিছু বলার কোনো সুযোগ নেই। উনি একজন প্রথিতযশা রাজনীতিবিদ, সুতরাং উনি ওনার দলের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ নেই। কিন্তু আমি বলবো রিপন ভাই এত গুণী মানুষ হয়ে এইভাবে বিশ্লেষণ দেওয়াটা মোটেই ওনার জন্য এটা আমি মনে করি ভালো কিছু না। কারণ দেখেন, এই মামলার একদম নিম্ন আদালত থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, চেম্বার কোর্ট সব জায়গায় কিন্তু এই খালেদা জিয়ার পক্ষে বিজ্ঞ আইনজীবীরা মোকাবেলা করেছেন। এটা আইনি লড়াইয়ে তিনি হেরে গিয়েছেন। সেখানে তিনি যদি অপরাধ না করতেন তাহলে এত বিজ্ঞ আইনজীবী, সাবেক মন্ত্রী, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ, মাহবুবুর রহমান খোকন, যারা আইন লড়াইয়ে বারবার পরীক্ষিত, তারাই কিন্তু আইনি লড়াইয়ে হেরে গিয়েছেন, বেগম খালেদা জিয়াকে শেষ রক্ষা দিতে পারেন নাই। সেখানে কিন্তু যদি আজকে এই বক্তব্য আসে তাহলে আমি বলবো যে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো ছাড়া অন্য কিছু নয়। জুডিশিয়াল ম্যাটার এটা অলরেডি ফিনিশড, এটা সবাই জানেন, এভরিবডি নোন। সেই জায়গায় আমি বলবো না যেটা বিনা অপরাধে বা অপরাধে, এটা বলবো না। আমি বলবো সর্বোচ্চ আদালত তাকে শাস্তি দিয়েছে, সেইটা সবাইকেই মেনে নিতে হবে। তাইলেই রাষ্ট্রের প্রতি এবং আইনের প্রতি, আমাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা জানানো হবে। যারা সংবিধান মানতে চায় না, যারা রাজনীতি করতে চায় না, যারা মানুষ খুন করতে চায়, যারা আগুন লাগিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের বক্তব্য এরকম হতে পারে। কিন্তু রিপন ভাই তো আমার জানা মতে সেই কাতারের মানুষ না। সুতরাং রিপন ভাইয়ের বক্তব্যটাকে আমি গ্রহণ করতে পারলাম না। আমি মনে করি যে বেগম খালেদা জিয়া আইনি লড়াইয়ে হেরে গিয়েছেন, উনি সৎ নির্ভীক এটা তিনি প্রমাণ করতে পারেন নাই। ওনার কর্মকাণ্ডে তিনি প্রমাণিত হয়েছে তিনি এতিমদের যেভাবে এই টাকা এই হস্তান্তর করার কথা সেটা তিনি করতে পারেন নাই, তার অ্যাকাউন্টসেই টাকাটা বহাল ছিল। সুতরাং এর চেয়ে বড় আর কোনো অপরাধ থাকতে পারে না। দেশের প্রধানমন্ত্রী যেই টাকাটা তাকে ডিস্ট্রিবিউট করার কথা, সেই কথাটা বছরের পর বছর তিনি যদি তার অ্যাকাউন্টে রেখে দেন তাহলে কিন্তু তারই টাকা বাড়ছে। ব্যাংক সুদ দেখ আর যাই হোক, এটা কিন্তু তার উত্তরসূরিরা এটার দাবিদার হতে পারে, আমার এতিমরা হতে পারে না। সুতরাং এই এতিমদেরকে যিনি ইচ্ছায় ঠকিয়েছেন এবং বেনিফিশিয়ারি হয়েছেন তার পরিবার এবং তিনি, সুতরাং এটা বিশাল একটা অপরাধ। দেশের প্রধানমন্ত্রী হয়ে এই অপরাধ থেকে তিনি মুক্ত থাকতে পারেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এতগুলো বিজ্ঞ প্রজ্ঞাসম্পন্ন আইনজীবীরা বারবার শেষ লড়াই করেছেন, তারা কিন্তু দোপেটিকে নাই, আইনে হেরে গিয়েছেন। আর যদি এইটা কোনো ফরমাশি বা সরকারের বা কোনো কারণে এই রায়টা হতো, তাহলে আইনজীবীরা পরের বার নেক্সট কীভাবে এটা নিয়ে ফাইট করেছেন, সর্বোপরি তো আর কিছু করতে পারেন নাই, তাই না? সুতরাং এটা কিন্তু একদম এই সকলের কাছে সর্বজন বিদিত জানা ব্যাপার। এই ব্যাপারে আমি বলবো, তারপরে যেটা বঙ্গবন্ধুর কন্যা, যে ওনাকে মানবিক এবং মানসিক সাহস এবং শক্তি এবং ওনাকে সার্বিকভাবে তার ক্ষমতায় যতটুকু সম্ভব সহায়তা করেছেন, এটার এক নম্বর উদাহরণটা হলো ফাতেমা নামে একজন মহিলাকেও কিন্তু তিনি তার সেবা করার সুযোগ করে দিয়েছেন। বাইরের একজন খালেদা জিয়ার পছন্দের মানুষকে সেখানে দিয়েছেন, মুক্তভাবে বসবাস করার জন্য তিনি ছাড় দিয়েছেন তার নির্বাহী ক্ষমতার বলে। তারপরেও যদি বিএনপি মনে করেন যে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার প্রতি সহানুভূতি বা আন্তরিকতার অভাব রয়েছে, সেটাও একটা রাজনৈতিক বক্তব্য ছাড়া আর মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। আমি যে কথাটি বলতে চাই এখানে পরিষ্কার বক্তব্য হলো যে বেগম খালেদা জিয়ার বিষয়টি আমি ক্লিয়ার করছি। দেখেন, প্রতিবার, প্রতিক্ষণ, প্রতিদিন বলছেন এই খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় এটার জন্য দায়ী হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ।
তাকে কেন বিদেশে যেতে দিচ্ছেন না, কেন বিদেশে তিনি চিকিৎসা করতে যাবেন না, উনি মরে যাচ্ছেন, ওনার অবস্থা খুবই নাজুক, কিন্তু বাংলাদেশের ডাক্তাররা কিন্তু তাকে চিকিৎসা করেছেন বছরের পর বছর, তিনি ভালোই আছেন। শুধু শেখ হাসিনার সরকার আইনকে রক্ষা করছেন, যেই আইনে বলে না যে কনভিক্টেড আসামি বিদেশে যে চিকিৎসা নিতে পারবেন, সেই আইনটাকে ধরে রেখেছেন। সরকার ইচ্ছা করলে খালেদা জিয়া যাবেন কি আসবেন এইটা এই সরকারের কোনো মাথা ব্যথা না। মাথা ব্যথা হলো আইনকে সুরক্ষা দেওয়া, সরকারের নৈতিক দায়িত্ব বোধ থেকে সরে না যাওয়া। সরকার প্রধান হিসাবে তিনি যথাযথ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনকে সুরক্ষা দিচ্ছেন শুধুমাত্র। এখানে বেগম খালেদা জিয়া হলে যাও তো, হয়তো আমি হলে বা আমাদের বড় কোনো নেতা হলে একই অবস্থা। আমরা এই প্রসঙ্গে এখানে শেষ করছি। আমার মনে হয় ওনার কথার কাউন্টার আপনি দিয়েছেন, কিন্তু এখন যদি আসি আমি দুর্নীতির প্রসঙ্গে, আপনাদের স্লোগান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং একই অবস্থান দুর্নীতি বন্ধ চাই বিএনপিও। সবার দুটো দলের অবস্থান কিন্তু এক, দুর্নীতি দেখতে চায় না, দুর্নীতি দেখতে চায় না, কিন্তু সব দিকে এত দুর্নীতিবাজ। তাহলে দুর্নীতিবাজ কারা? এত দুর্নীতি বাড়ছে কেন? আপনারাও চান দল বন্ধ হোক, ওনারাও চায় বন্ধ হোক, কিন্তু মাঝখানে সবাই চায় দুর্নীতি করাপশন বন্ধ হোক। তাহলে এত দুর্নীতিবাজ কারা? আপনি আমাকে বললেন, তাহলে আমি বলি শোনেন, ট্র্যাডিশনালি যে দুর্নীতি ট্র্যাডিশনাল একের পর হয়ে আসছে, বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধু কিন্তু সর্বপ্রথম দেশ স্বাধীনের পর তিনি বক্তৃতায় বলেছিলেন দুর্নীতি কারা করেন, দুর্নীতিবাজদেরকে তিনি চিহ্নিত করে গিয়েছেন। তিনি কিন্তু বলেছেন আমার গ্রামের এই যারা হাল চাষ করেন, যারা কৃষক, তারা কেউ দুর্নীতিবাজ না। দুর্নীতিবাজ হলো তারা যারা আরামে আয়েসে বসে কলম দিয়ে স্বাক্ষর দিয়ে দুর্নীতি করছেন, তাদেরকে সাবধান করে তিনি বক্তৃতা দিয়েছেন। বঙ্গবন্ধুর কাল হয়ে দাঁড়িয়েছিল, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো পরিকল্পিতভাবে। এরপর ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন তারা কি দুর্নীতির বিরুদ্ধে কোনো ভূমিকা রাখতে পেরেছেন? পর্যায়ক্রমে এটা একটি অসুস্থ রাষ্ট্র হিসাবে আমরা পেয়েছি বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে। এটাকে আজকে যে জিরো টলারেন্সের জায়গায় আসে, এখন কিন্তু একটা বিষয় ছিল রাজনীতিবিদরা দুর্নীতিবাজ। আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছেন যে রাজনীতিবিদরা দুর্নীতিবাজ না, দুর্নীতিবাজ হলেন তারা যারা রাষ্ট্রকে চুষে খাচ্ছেন। এগুলো কিন্তু আপনারা দেখছেন। এই যে রিপন ভাই বললেন ছাগল না ফেসবুক ওয়ালা, রাজনীতিবিদরা দুর্নীতিবাজ তাহলে কারা? আইন শৃঙ্খলা বাহিনী আমলা, যেগুলোকে আমরা সামনে দেখতে পাচ্ছি, কিন্তু তারা কাদের ছায়াতে করছে? রাজনীতিবিদদের ছায়াতে নাকি আপনাদের দুর্বলতায়? আপনি তো সাংবাদিক, আপনি একজন প্রথিত যশা সাংবাদিক, আপনি বলেন আপনার দীর্ঘদিনের শাসন আমলের কোন সময়ে আপনি এইভাবে এই কথা বলতে পেরেছেন যে দুর্নীতির বিরুদ্ধে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে? এই যে দুদকের আজকের কর্মকাণ্ড, এগুলি কি অতীতে ছিল? এই যে আজকে শাসন ক্ষমতায় পরিবর্তন আনা, দুর্নীতিবাজদেরকে ব্যাংক লুটেরাদেরকে সামনে তুলে আনা, এটা এই সরকারের সফলতা। কিন্তু এটাকে নির্মূল করতে হলে সাংবাদিকদের সহযোগিতা দরকার, দেশের প্রতিটি মানুষের, রাষ্ট্রের নাগরিক হিসাবে এই রাষ্ট্রকে সুন্দর এবং চাহিদা মোতাবেক সাংবাদিকদের সহযোগিতায় দুর্নীতিবাজদের খবরটা পেলেন। আমি তো বলছি যে আজকে করছেন, কেন 2 বছর আগে করলেন না? কেন 10 বছর আগে করলেন না? কেন জিয়াউর রহমানের সাথে করতে পারলেন না? যদি আপনাদের ঘর সংসার হয়, আপনারা ভাই আপনি যদি কোশ্চেন করে আপনি যদি আমাকে আটকাতে চেষ্টা করেন, তাহলে হবে না। দুর্নীতিবাজদের সাথে ঘর সংসার কাদের? আপনি আমাকে আটকাতে পারবেন না বলতে দিতে বাবু, আমি জানতে চাই দুর্নীতিবাজদের সাথে ঘর সংসার কাদের, আপনাদের না ওনাদের? আমি বলছি রাজনীতিবিদদের না। তাহলে ওরা কাদের ছায়াতে দুর্নীতি করেছে? এই সিস্টেমকে এখন সঠিক জায়গায় আনতে হবে। সেই ক্ষেত্রে কে আনবে? সরকারের দায়িত্ব নিয়ে করতে হবে, এবং সরকার সেই দায়িত্ব পালনের জন্যই বলেছেন জিরো টলারেন্স। সেই কারণেই তো আপনাদের দ্বারা সম্ভব হচ্ছে আজকে সত্য কথা প্রতিষ্ঠিত করার সংগ্রামে এগিয়ে আসা। আজকে যেভাবে নিউজ করতে পারছেন, নিউজ করছেন, কই তাদেরকে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এই দুর্নীতিবাজ ধরা কি নজরুল ইসলাম বাবু শুধু সাংবাদিকদের দায়? আপনার সমস্যা বলছি শুধু সাংবাদিকদের? আমি বলছি একজন নাগরিক হিসাবে নৈতিক দায়িত্ব বোধ থেকে সকলকে কাজ করতে হবে। আমাদের রাজনীতিবিদদের যেমন ঠিক একইভাবে সাংবাদিকদের এবং যারা সরকারের কর্মচারী হয়ে আজকে আমরা যেটাকে বলবো ইংরেজিতে যেটাকে সার্ভেন্ট বলা হয়, সেই জায়গায় থেকে যারা লুটপাট করে দেশের, সেই জায়গাটাকে আজকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই জন্যই আমি মনে করি স্বচ্ছতা সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই দিক বিবেচনায় রাজনৈতিক সকল দল মত নির্বিশেষে সবাইকে এই কর্মের প্রতি সহায়তা করতে হবে সরকারকে। এবং একইভাবে আপনাকেও আপনার এই
গোত্র যে সাংবাদিক ওনাদেরকে আরো বেশি ভূমিকা রাখতে হবে, তাহলেই দেখবেন যে জিরো টলারেন্স শব্দটিকে কার্যকর করতে সহজ হবে। আসাদুজ্জামান রিপন যে জায়গাটা জানতে চাই যে রাজনীতিবিদদের মধ্যে আমরা সবসময় মনে করতাম তারাই বোধহয় দুর্নীতির পাঁচ সবচেয়ে বড় বেশি, তারাই লুটেরা, তারাই সব লুটপাট করে, কিন্তু সাম্প্রতিক সময় যে গল্পগুলো দেখছি যা উঠে আসছে তাতে তো মনে হচ্ছে রাজনীতির বদনামটা একটু কমেই গেছে। না, আমি আপনার প্রসঙ্গে এই একটু জাস্ট উত্তরটা দিয়ে আরেকটু জায়গায় যেতে হবে আমাকে, তার নাহলে আপনার দর্শকদের মধ্যে একটা ভ্রান্তি চলে আসতে পারে। সেটা হচ্ছে যে রাজনীতিবিদরা ওভারঅল মানে সমস্ত রাজনীতিবিদ দুর্নীতিবাজ না, দুর্নীতিগ্রস্ত না, কেউ কেউ নিঃসন্দেহে দুর্নীতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে কেউ কেউ দুর্নীতিগ্রস্ত এবং সে সংখ্যাটা বোধ হয় ক্রমান্বয়ে বাড়ছে। নাসিরুদ্দিন হুজা সাহেবের একটা গল্প ছিল, ওই মানে মাংস নিয়ে এসেছিলেন আধা কেজি, তো তারপর বউকে রাখতে দিলেন, তারপর বউটা মানে রাখতে যে টেস্ট বোধ করতে করতে আস্তে আস্তে সব খেয়ে ফেলছেন। এখন এরপরে আর মানে হুজা সাহেবকে অর্থাৎ স্বামীকে আর মানে মাংস বিতরণ করতে পারলেন না খাবার সময়। তো বললেন যে মানে মাংস এনেছিলাম, মাংস কোথায়? তো বউ বললেন যে মাংস বিড়ালে খেয়ে ফেলছে। তো পাশ দিয়ে যাচ্ছে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা, তো উনি বিড়ালটাকে ধরে একটা ওজন দিলেন, কারণ মাংস নিয়ে এসেছেন 1 কেজি আর বিড়ালটার ওজন ছিল আধা কেজিরও কম। তখন উনি বললেন এই যদি বিড়াল হয় তাহলে মাংস গেল কই, আর এই যদি মাংস মানে যেহেতু বিড়াল খেয়ে ফেলছে বলে এই যদি মাংস হয় টোটাল মাংস, এই যদি মাংসতে বিড়াল গেল কই। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। না, আপনি উদাহরণ দিলেন, আমি একটু দর্শককে বলেছি, প্রিয় দর্শক, অনুষ্ঠান চলছে চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে, সেখানে আপনারা যুক্ত হয়ে যান। যেটা বলছিলেন রিপন সাহেব আপনি, কিন্তু তার প্রসঙ্গে আপনি তো শুধু উপমার পর উপমা দিবেন, কিন্তু আমার ছোট্ট প্রসঙ্গ যে রাজনীতিবিদদের হাতে দুর্নীতির জায়গাটা নেই, তাহলে রাজনীতির কোন দুর্বলতার কারণে অন্য অন্য উইংসগুলোতে দুর্বলতা দুর্নীতি ভর করে? বলছি আপনাকে, সেটা তখন আপনি দেখবেন গতকালকের নিউজ, আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনি আর হলফনামার সেকশন ঢুকতে পারছেন না, সার্ভার ডাউন হতে পারে। কিন্তু আচ্ছা, সার্ভার ডাউন থাকতে পারে, সার্ভার আপ হতে পারে, যখন এখন ব্যাপকভাবে খোঁজাখুঁজি করছেন আপনারা, সাংবাদিকরা খুঁজছে মানে মিলাচ্ছে যে আগে এইটা ছিল যে এই যদি বিড়ালের মাংস, তো তখন মানে মানে 9 সালে এই ছিল, 14 সালে কত, 14 সালে যদি এই থাকে তাহলে আপনার 18 সালে কত লিখতে হিসাব নিকাশ, তখন সার্ভার ডাউন হয়ে যায়। আচ্ছা, অত দরকার না, আমি ছোট্ট একটা ছোট্ট উদাহরণ দেবো। অনেকের আছে আইনমন্ত্রী সহ, যেহেতু আইনের বিষয়, তো আইনমন্ত্রী সহ প্রচুর সম্পদ বেড়েছে এদের, প্রচুর, অঢেল, শত গুণ। আচ্ছা, ছোট্ট একজন আছে যিনি দান এবং ধার, দান বুঝেন তো, মনে করেন আমি ইলেকশন করলাম, বাবু আমার ছোট ভাইয়ের মতো বলেছে রিপন ভাই ইলেকশন করবে, কোনোদিন করেন, আছে বাবু রিপন ভাই আমি 10 লাখ টাকা দান করলাম বা ধার দিলাম। এখন এই যে দান এবং ধার নেওয়া ব্যক্তি যারা প্রার্থী ছিলেন তাদের জানেন তারা শত কোটি টাকার মালিক, তারা এই ধারও শোধ করেন নাই, দান আলাকেও টাকার সুদ মানে দান তো শোধ হয় না, মানে ইয়ে করেন। যাও, আমার কথা হচ্ছে যদি এগুলো ধরে ধরে, এরা তো পলিটিক্সের লোক, আমি যদি বলি খুব ছোট ভাই তুল্য মানে বলতেও মানে নির্দয় লাগছে বলতে, সেটা হচ্ছে যে আপনার জোনায়েদ হোসেন পলক, জোনায়েদ আহমেদ পলক বোধ হয় আইসিটি প্রতিমন্ত্রী, তার হলফনামার মধ্যে ছিল তিনি নির্বাচন করলেন, তিনি তার টাকা ছিল না, তিনি দানের কিছু দান পেয়েছেন, কিছু ধার করেছেন ইত্যাদি, এই দিয়ে নির্বাচন করছেন। তাহলে একটা ক্যান্ডিডেটের সোশিও ইকোনমিক কন্ডিশন ওয়াজ সো পুয়ার, হি হ্যাড টু টেক মানি ফ্রম আদার পিপল অ্যাজ লোন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপনার মানে কি বলে আপনার ডোনেশন। সেই লোকটির যখন আপনার সম্পদ, তার স্ত্রী সম্পদ শত কোটি টাকার ফিরিস্তি যখন মাত্র 10 বছরের ডিফারেন্সে যখন বেরোতে থাকে, তখন কি আমাকে বলতে হবে ওই বেনজির একলা দুর্নীতিগ্রস্ত, আমাকে কি বলতে হবে আসুজ্জামান মিয়া একমাত্র দুর্নীতিগ্রস্ত, অথবা ওই রাজস্বর কি একটা মহিলা কি জন্য নাম, যাই হোক এই মুহূর্তের নামটা আসছে না, তারপরে নাম না, মতিউরের আগে আরেকজন বাড়ি বেনজিরের সহযোগিতা অনেক ছিল। বেনজির রিটায়ারমেন্টের মাস 6 আগে উনি একটা সাংবাদিক সম্মেলনে সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনি তো কয়েকদিন পর রিটায়ার করবেন অ্যাজ ইন্সপেক্টর জেনারেল, তো আপনি কেমন পুলিশ দেখতে চান? তিনি গর্বের সাথে বলেছিলেন 32 বছরে আমি যেভাবে পুলিশ ছিলাম এবং তাদেরকে সেভাবে মোটিভেট করেছি
এবং আমি চলে যাওয়ার পরে আমি এইরকম পুলিশ দেখতে আমি সাক্ষাৎ সমকাল পত্রিকায় এটা ছাপা হয়েছিল, আমি সাক্ষাৎকারটা পড়া ছিল মহা ভয়ঙ্কর অবস্থা। যদি 32 বছর যদি বেনজিরের মতন বেনজির যদি সবাইকে মোটিভেট করে থাকে, এখন তো সরকার উচিত হবে এটাকে শুদ্ধ বিজন করে তার মোটিভেশনে কারা কারা এরকম মিনি বেনজির অথবা বেনজিরকে ছাড়া আসেন অনেক সময় বাসের চেয়ে কোন চেয়ে অত কি বলে ওস্তাদের থেকে শাগরেদ বড় হয়ে যায়, এরকম কোন কোন শাগরেদরা বেনজিরকে ছাড়াই গেছে ইত্যাদিগুলো দেখা দরকার। আচ্ছা যাও, তো সুতরাং পলিটিশিয়ানস নিঃসন্দেহে মানে আপনার তাদের মধ্যে অনেকেই দুর্নীতিগ্রস্ত আনডাউটেডলি, নিঃসন্দেহে, এবং যারা দেশটা চালান তাদের ছত্রছায়া তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া অন্যদের দুর্নীতি করা সম্ভব না। এটা অত্যন্ত সত্য। তখন বলবেন যে তাহলে এখন এরা কিভাবে দুর্নীতি করতে পারলো? এই যে বেনজিরের আরেকটা ডায়লগ আছে, আবার বেনজির বলতে আমি বলতে চাই না, তো বলতে চাই না মানে কত বলবো আর সেজন্য বলছে মাটির তল থেকে নাকি উনি মানে মানে বের করে নিয়ে আসবেন মানে সন্ত্রাসীদের অমুক তমুকদেরকে মাটির তল থেকে, কারণ ওনাকে তো মাটির তল থেকে বের করা যায় না, কারণ উনি কোন মাটিতে আছে সেটাও আমরা জানি না। উনি মানে প্রধানমন্ত্রী পার্লামেন্টে বোধহয় বলেছিলেন যে এত টাকা কেন কামাইতে হবে যাতে ভাগতে হয়। তো পুলিশের আপনার মানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যিনি নেতা প্রেসিডেন্ট, তিনি গতকালকে সাংবাদিকদের বলেছেন, তাকে জিজ্ঞেস করলো তখন বলেছে না মানে কে ভেগেছে মানে কে পালিয়েছে বলতে মিডিয়া লেখা হচ্ছে পালিয়েছে, তো পালিয়েছে আর ভাগার মধ্যে তো কোনো শব্দ পার্থক্য নাই। খোদ প্রধানমন্ত্রী তো বলছেন যে এত সম্পদ কেন করতে হবে, যে সম্পদ মানে সামাল দিতে ভাগতে হবে। এখন কথা হচ্ছে কি যে এই যে ভাগাভাগির অবস্থা চলে গেছে, কেন ভাগাভাগির অবস্থাতে কোন দুর্বলতার কারণে যায় সেই জায়গাটা জানতে চাই। সেটাই বলতে আরে ভাই বলছি তো ভাই বলছে রাজনীতির দুর্বলতা হচ্ছে, ধরুন আমি এখন তো ভোটে আমার এমপি হওয়া সম্ভব না, মানে জনগণ তো আমার ভোট দেবে না, আমি দুর্নীতিগ্রস্ত, আমি আমার সুশাসন নাই, আমাকে জনগণ ভোট দেবে না, আমার দলকে দেবে না, তখন আমাকে তো লাঠিয়ালের উপর নির্ভর, লাঠিয়াল বলতে মানে মানে পুলিশের যে শ্রেণীটার উপর নির্ভর করেছে, আমি সবাই কথা বলছি না, যারা বিং ইউজড যারা ব্যবহৃত হয়েছে তারা তো সুযোগটা নেবে। আমি তো জানি তোমার রাতের বাক্স কেমনে ভরছি, আমি তোমার বাক্স কেমনে ট্রান্সফার করছি এটা তো আমি জানি, তোমার এখানে তো ভোটার আসে নাই কেমনে এটারে 33%, 34%, 41% আমার জানা আছে। তো এত দুর্বলতা যখন আপনি করেন তখন আপনি জামালপুরের ডিসির কর্মকে শাস্তি দিতে পারবেন না। জামালপুরের ডিসির ভিডিও বের হয় নাই আর বলতে চান হয়তো অনেক গণতন্ত্রটা না থাকলে এরকম দুর্নীতি, গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা না থাকলে যদি না থাকে তাহলে বাড়তে থাকে না, ওটা একটা ভয়াবহ পরিস্থিতি। তার মানে এটা রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর দুর্বলতার কারণে ডেমোক্রেসি না থাকলে সেটা দায় তাহলে কার নিতে হবে? সেটাও সরকারকে নিতে হবে। যারা রাজনৈতিক প্রশাসনে যখন যারা থাকবেন তাদেরকে নিতে হবে। আমি যদি কালকে যদি গভর্নমেন্টে যাই এটাকে স্ট্রিমিং করার দায়িত্ব আমার হবে। আচ্ছা, সরকার যেহেতু জবাবদিহিতার জায়গায় থাকে তাকে কাঠগড়ার মঞ্চে দাঁড়াতেই হবে, কিন্তু আপনারা তো রাজনৈতিক দল, আপনাদেরকে কোনো দায়িত্ব কিছু নাই। আমি তো বলছি যে আমি যদি কালকে যদি সরকারে যাই, শুধু সরকারে থাকলে দায়িত্ব আমি এখন ডু ইউ থিঙ্ক যে আমি যদি এখন পুলিশের অল স্পিচ অল সাব ইন্সপেক্টর এদেরকে যদি যেমন দরবার করে না, আর্মিতে একটা দরবার হয়, আমার কি কোনো অধিকার আছে দরবারে বক্তৃতা করা যে আপনারা আপনি দরবারে যাবেন কেন? আপনার তো তখন বিরোধী পক্ষের জায়গা হচ্ছে রাজপথ, তার জনমত তৈরি করা, সদা সত্য কথা বলিবেন ইত্যাদি। হ্যাঁ, সেইটা তো আমরা করছি, আমি সেই দায়িত্বের কথা বলছি না, আমরা সেইটা তো করছি, এবং আমরা এটাও মনে করছি যে এটা আমরা বলতে বিএনপির কথা বলছি না, সরকারে যারা থাকবেন তাদের তো দায়বদ্ধতা থাকতেই হবে। বাট অন দ্য আদার হ্যান্ড যারা সরকারের অপর পাশে যারা থাকবেন, যারা রেজিস্টার্ড দল হোক আর রেজিস্টার্ড দল না হোক হোয়াটএভার, তাদের তো একটা কমিটমেন্ট থাকতে হবে পাবলিকের কাছে যে আমরা সুশাসন চাই, আমরা এইভাবে দেখতে চাই, আমরা ক্ষমতায় গেলে এটা করব, দ্যাট ইজ দ্য এজেন্ডা, তাই না? বলতে হবে সেই কমিটমেন্টটা আপনারা কতখানি ফুলফিল করতে পেরেছেন? আমরা বিভিন্ন সময় পর্যায়ক্রমে কিন্তু আমরা এই কথাগুলো বলছি যে আমরা কি করব। আমাদের জনগণ শুনছে, সরকার না, জনগণ শুনছে, আমরা তো জনগণের সামনেই বলছি। আর এটা এবং আমরা এটাও তাদেরকে বলছি যদি আমরা কখনো দায়িত্বপ্রাপ্ত হই আমরা এই চেঞ্জেসগুলো আনবো, এই রিফর্মগুলো আমরা আনবো। রিফর্ম তো দরকার হবে, অবশ্যই রিফর্ম দরকার হবে না। আমি একটু এখানে আছি, গণতন্ত্র ঠিকঠাক মতো না থাকলে এই দুর্নীতির চিত্রটা প্রতিদিনই বাড়বে এবং বাড়ছে। গণতন্ত্র ঠিক রাখার দায়িত্ব, নৈতিক দায়িত্ব হলো দেশের কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সহায়ক শক্তি জনগণের। সেই জনগণ কখনো বলছেন যে গণতন্ত্র ঠিক নেই? গণতন্ত্র ঠিক রাখার জন্য যে রাজনৈতিক দলগুলির সাহায্য আসা, সেটা কি আজকের বিরোধী দল বা মাঠের দল অথবা বৃহৎ দল যেটা দাবি করছেন বিএনপি, তারা কি করছেন?
সুতরাং গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার যে পরিকল্পনা মাসল্য দিয়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দল করেছেন সেই জায়গা থেকে এখনো তারা সরে আসতে পারেন নাই, যার কারণেই এই ডেমোক্রেসি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা অস্বীকার করার জন্যই কিন্তু একটি প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ অনির্বাচিত সরকার কিন্তু নয়। এই সরকার বারবার নির্বাচনে যান, নির্বাচন করতে চান, যারা নির্বাচনে জয়লাভ করতে না পেরে জনগণের ম্যান্ডেট পাবেন না মনে করে নির্বাচন থেকে সরে যান, সেই প্রহসন শক্তি আপনি কিভাবে নিষ্প্রভ করবেন? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গণতন্ত্রের মূল শক্তিটাই যদি জনগণ হয়ে থাকে আর দুর্নীতি হচ্ছে কি হবে না সেটা যদি মানদণ্ড বিচার করে জনগণই, মানে সব ক্ষমতার উৎস তো জনগণ, অফকোর্স সেই জনগণ আমরা এটা মেইনটেইন করি, মানি। আচ্ছা, গণতন্ত্রের মূল ডেফিনেশনটা হচ্ছে শক্তি জনগণ, তাহলে ভোটের মাঠে নিয়ন্ত্রণটা কেন বেনজির সাহেবদের হতে হয়? শুনেন, বেনজির সাহেবরা কি করছেন কি করবেন না ওইটা বেনজির সাহেবকে প্রশ্ন করলে উত্তরটা ভালো দিতে কোথায় পাবো আমরা? আমি আপনাকে বলি, আপনার নৈতিক দায়িত্ব খুঁজে বের করা, কারণ আপনার রাষ্ট্র আমার রাষ্ট্র, ফাঁকি দিয়ে দেশ ছেড়ে চলে যাবে আর আমি ওনার পিছে পিছে আমরা খুঁজতে যাব। এই পৃথিবীর সকল পাপিষ্ট এবং দুর্নীতিবাজ এবং ক্ষমতার অপব্যবহারকারীরা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে বেড়ান, তাহলে বেনজির সাহেব সেটা যত শক্তিশালী, অফকোর্স হোয়াই নট, যদি সত্য হয় তাহলে তো এই ছাড়া কোনো বক্তব্য নাই, তাই না? এরকম কিন্তু যারা দেশ ছেড়ে চলে গিয়েছেন বিভিন্ন সময় তারা কিন্তু সবাই জনগণের কাছে কুৎসিত। জনগণ আজকে বেনজির যে অবস্থা, অনেক রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দেন, কমেন্ট করেন, তারাও কিন্তু একই অবস্থা, দেশ ছেড়ে চলে গিয়েছেন, ফিরে আসেন না। বেনজির এত কিছু করলে আপনারা বলতে পারলেন না, কনভিক্টেড আসামি, দুদক তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে চলে যাওয়ার পর। আরে সবকিছু তো আপনি চলে যাওয়াটাও একটা শাস্তি, চলে যাওয়াটা একটা শাস্তি। কেন চলে যাচ্ছেন, কেন চলে গেলেন? সরকার তাকে খুঁজে বের করার দায়িত্ব, কিন্তু ওনারা তো বলেন না আপনাদেরকে সুবিধাটা দিয়ে ওনাকে পালিয়ে যেতে হলো, আর এই সুবিধার জন্য উনি দেশটাই দখল করে নিলেন। শুনেন, আমি আপনাকে যে কথাটা বলবো সেটা আপনি একটু মনোযোগ সহকারে, আমি মনোযোগ দিয়ে সব শুনি। আপনি যে কথা বলতে চান এটা জনগণের কথা না, এটা কল্যাণমুখী রাষ্ট্র গঠনের শক্তি হিসাবে নয়, জনগণ না শুধু। আপনি দেখেন যারা দেশ ছেড়ে পালিয়ে যায় ওরা কারা? ওরা আসেন না কেন? ওরা পালিয়ে যান তখন যখন তাদের শেষ রক্ষাটা হয় না, যখন বুঝেন যে আমি যে চোর, আমি যে দুর্নীতিবাজ, আমি যে লুটেরা, সেটা জেনে গিয়েছেন। এই সবকিছু রেখেই তো বেগেছেন। বিরোধী দল না সরকারি দল? সব দলই থাকতে পারে। আমি আজকে যাদের নাম প্রকাশ হয়েছে, ইতিমধ্যেই যারা কনভিক্টেড হয়েছে, ইতিমধ্যেই যারা ধরা পড়েছে, ইতিমধ্যেই যাদের মানি লন্ডারিং এর টাকা ফেরত এসেছে, এবং যারা দেশ ছেড়ে এরকম পালিয়ে যায় রাতের অন্ধকারে, তাদের কথাই আমি বলছি। আচ্ছা নজরুল ইসলাম বাবু, সরকারি আমলা, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এই প্রশাসন এবং আইন শৃঙ্খলার কাছে আপনারা এত অসহায় আত্মসমর্পণ কেন করলেন? কোথায় আত্মসমর্পণ করলেন? আপনাদেরকে তো কেউ মানে না। শোনেন, আপনাকে যদি আমি বলি, আপনাকে কি মানছে? আমাকে তো মানার দরকার না, আমি তো কারো নিয়ন্ত্রণে না। সে দায়িত্বটা কতটা সততার সাথে পালন করছি সেটা হচ্ছে আমার কাজ। রাষ্ট্র নিয়ন্ত্রণ করি না, কিন্তু আমরা সুরক্ষা দিই। মতিউর সাহেবদের তো নিয়ন্ত্রণ করতে পারলেন, ওরা কি করছে? মতিউর রহমান সাহেবের তো জন্ম আজকে আওয়ামী লীগের সময় নেই, আজকে এই সরকার সৎ নির্ভীক প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যেই কিন্তু তাদেরকে আজকে সামনে যে ছবিগুলো আমরা দেখি, যে একটা আপনাদের সময়কালে একটা অফিসের পিয়ন পর্যন্ত শত কোটি টাকার মালিক। আমাদের সময়কালের নো, তো এই পিয়নগুলো তো আপনাদের সময়কালের, আমাদের সময়কালের না। মতিউর রহমানের জব কিন্তু এই আওয়ামী লীগের এই 15 বছরের। তাহলে চোরও তো আপনাদের সময় ধরতে পারলেন না। আমাদের চাকরি মতিউরের চাকরি যদি আমরাই তো ধরছি। আজকে লুটেরা বলেন, ব্যাংক লুটেরা বলেন, আজকে দুর্নীতিবাজ বলেন, সব। এক ছাগল ধরে দিল মতিউরকে, আপনারা ধরেছেন? আচ্ছা, ছাগলে ধরেছে, হ্যাঁ ছাগলে ধরেছে। এক ছবি, এই ছবি যখন আসছে তখন সরকার কর্ণপাত করেই কিন্তু তাকে ধরেছে। যদি এই লাপাত্তা দিতেন, সরকার যদি পাত্তা না দিতেন, তাহলে কি মতিউরের নাম আসতো? আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে ওনাদের আমলে মতিউরের চাকরি, কিন্তু সরকার যদি ব্যবস্থা না নিতেন, সরকার যদি ব্যবস্থা না দিতেন, দুদক যদি তাদেরকে না ধরতেন, তাইলে কি ব্যবস্থা নেওয়া হতো? সুতরাং রাজনৈতিক দল যখন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা কিন্তু জনকল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনা। তার মানে সরকার চোর ডাকাত ধরছে, ভুল বার্তা দিয়ে পাবলিক। না না, আমি বলছি সরকার কি চোর ডাকাত ধরছে? কোন জায়গায় ধরার চেষ্টা করে নাই বলে না? মানে পুকুর থেকে মাছ যখন সেচে ফেলা হলো, তারপর যদি কেউ জাল ফেলে, রাতের বেলা পুকুর চুরি হয়ে গেল, সকালবেলা যে আমি জাল ফেললাম, তারপর দেখলাম জালে মাছ উঠলো না, এমনটাই ধরা দুদকে? এরকম মূর্খ কেউ নেই যে পুকুর সেচা হওয়ার পর কেউ জাল পাতবে।
ওরকম মূর্খ এদেশের সবচেয়ে বড় এই সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কেলেঙ্কারি হচ্ছে বেনজির কেলেঙ্কারি। কিন্তু বেনজির কেলেঙ্কারি এমন পুকুরের মাছ যে পুকুর থেকে মাছটাই চলে গেল, আমরা খালি পুকুরে জাল ফেলে ধরছি। না না, কোথায় চলে গেল? কোথায় গেল আপনি নিশ্চয়ই বলেন না, কোথায় গেল? কি বঙ্গবন্ধুর খুনিদেরকে এদেশের মাটিতে আনা হয়নি? বঙ্গবন্ধুর খুনি আর বেনজির তো এক জিনিস। প্লিজ অপরাধীদেরকে খুঁজে বের করা এই সরকারের নৈতিক দায়িত্ববোধ থেকে মনে করেন যে খুঁজে বের করে আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। সেই জন্যই কিন্তু তার ছেলে মেয়ে সন্তানদের বিরুদ্ধে যে সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন হচ্ছে এবং দুদক সেই ব্যবস্থা গ্রহণ করছে। আপনি দেখুন 21 বছর পর কিন্তু খুনিদেরকে খুঁজে বের করা হয়েছে, অপরাধীদের ধরা হয়েছে, রাষ্ট্র শাসন করেছে। বেগম খালেদা জিয়ার সময়ে যারা করেছেন, যারা পালিয়ে গিয়েছেন, তাদের কি বিচার কার্য সম্পন্ন হয়নি? দেশ ছেড়ে পালিয়ে যাবেন। অপরাধীরা বাড়ছে কোন সময়, আপনাদের না ওনাদের? অপরাধী কখন বাড়ছে এটা আমি মনে করি যে সকল অপরাধীরা একই রকম, সেটা আমাদের আর বিএনপির না। অপরাধী অপরাধী, সে কোনো দলের না, সে কোনো দলের ব্যানারে থাকতেও পারে না। কোনো রাজনৈতিক দল কোনো অপরাধীকে ব্যানারে থাকতে দিচ্ছেন না, কিন্তু দেন না। সুতরাং যারা অপরাধ করছে তাদেরকে নিষ্প্রভ অবস্থায় কিভাবে সরকার ব্যবস্থা নিতে পারে, সেই জন্য আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল এবং এদেশের এই শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সবাই মিলে সার্বিকভাবে সহায়তা প্রদান করতে হবে, তাহলে তারা নিশ্চিত হবে। ওনাদের সহযোগিতা লাগবে, আপনারা চান? সর্বক্ষেত্রেই সবার সহযোগিতা লাগবে এবং নাগরিকদের সাহায্য সহযোগিতা এটা তো সবারই কাম। যে বিষয়টা হচ্ছে দুর্নীতিবাজ নিয়ে তো আপনারা সব পক্ষই সোচ্চার, ওনারা আপনাদের সহযোগিতা চাচ্ছে, আর দুর্নীতিবাজ তো আপনাদের সময় ছিল, শুধু আঙ্গুল ওদিকে উঠালেও হবে। আমি আপনাকে একটা কথা বলি, দুঃখিত, আমাদের রাষ্ট্রটা টোটালি ফেইল্ড, একেবারে ব্যর্থ রাষ্ট্র বলতাম না, বোধহয় ব্যর্থ রাষ্ট্রের চেয়েও যদি ইংরেজিতে বিষয়টা যদি ফেইল্ড স্টেট যদি বলি, বাংলাদেশ তার একটা উৎকৃষ্ট উদাহরণ। বলেন কেমনি ফেইল্ড স্টেট? আমি যখন একটা পাসপোর্ট নিই, আমার ভেরিফিকেশনটা কে করে? পুলিশ করে। ইমিগ্রেশন ডিপার্টমেন্টটা কোন মিনিস্ট্রি আন্ডারে? স্বরাষ্ট্র। তো আপনি কি জানেন, আমরা বিভিন্ন প্রাইভেট বাহিনীর কথা আমরা বিভিন্ন বক্তৃতায় বলতাম যে প্রাইভেট বাহিনী, পুতিনের একটা প্রাইভেট বাহিনী ছিল, মানে ওই যে আপনার কি বলে ভাগনার বাহিনী, ভাগনার নাম শুনছেন না? ইউক্রেনে তারা ভাড়ায় খাটতে যেত। আমি খুব অবাক হয়ে যাই বাংলাদেশে কি একটা ভাগনার বাহিনী ছিল কিনা। তাহলে বলবেন ভাগনার বাহিনী ছিল মানে এটা কি ধরনের কথা বলেন? প্রশ্ন তো মনের মধ্যে তো প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে না? আমরা জানি আমাদের একটা পুলিশ বাহিনী আছে, আমরা জানি আমাদের আনসার বাহিনী আছে, আমাদের সশস্ত্র বাহিনী আছে ইত্যাদি, কিন্তু একটা পুলিশের আইজিপি, তিনি কি রাষ্ট্রের আইজিপি ছিলেন কিনা আমার প্রশ্ন। তিনি রাষ্ট্রের আইজিপি ছিলেন? তিনি কি রাষ্ট্র কর্তৃক নিয়োজিত ছিলেন কিনা, নাকি কোনো প্রাইভেট কোনো বাহিনীর খুন গুম করার কোনো কাজের জন্য তাকে নিয়োজিত করা হয়েছিল? যদি তাই না হয়ে থাকে তাহলে হাউ হি অবটেইনড 7 পাসপোর্টস, এবং তার পেশায় লিখেছিলেন প্রাইভেট সার্ভিস, ইন্সপেক্টর জেনারেল পুলিশ, ডিআইজি অফ পুলিশ, কমিশনার অফ মেট্রোপলিটন পুলিশ, ডিজি র্যাব, এই পদগুলো কি কোনো প্রাইভেট পদ ছিল? কথাটা একটু ভাবেন, প্রাইভেট পদ ছিল। যদি প্রাইভেট পদ না থেকে থাকে, 1টি না, 2টি না, 3টি না, 4টি না, 5টি না, 6টা না, 7টা পাসপোর্টের মালিক ছিলেন তিনি, যেখানে একটির জায়গায় 2টি পাসপোর্ট যদি আপনি সময় করতে যান, আপনি কিন্তু দণ্ডনীয় অপরাধ করবেন। এবং পাসপোর্ট নেওয়ার সময় কার হুকুমে দেওয়া হয় পাসপোর্ট? লেখা থাকে মহামান্য রাষ্ট্রপতি, বাই দ্য অর্ডার, মানে তাকে ভিসা, তাকে ইমিগ্রেশন পাস করা বা ইয়ে করার জন্য কে অনুরোধ করেন? প্রেসিডেন্ট। এটা ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট, মানে এটা একটা ফরম্যাট। তাহলে হাউ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ রেকমেন্ডেড এ পার্সন যে ওরে 7টা পাসপোর্ট দাও, ক্রমান্বয়ে দিয়ে দিছে তো, এটা তো সত্য। পাসপোর্টগুলো তো জালও ছিল না, এটাও তো সত্য। তাহলে এবং তার পেশা ছিল প্রাইভেট সার্ভিস। লোকটা লাগাতারভাবে 32 বছরে বাংলাদেশে প্রাইভেট সার্ভিস করে গেছে। কথাটা খেয়াল করবেন। 7টা পাসপোর্ট, একটা পাসপোর্টের মেয়াদ কত? 5 বছর। ওনার যে পাসপোর্ট হারাইছে এটা কোনো ডকুমেন্ট নাই, তাহলে তোমার থানা একটা জিডি করতে হবে। তাহলে বোঝা গেল 32 বছরে হি অবটেইনড 7 পাসপোর্টস। এবং প্রতিবারই সে মানে আপনার ওই কি বলে প্রাইভেট বাংলাদেশের পুলিশের বেতন নিয়ে বা র্যাবের বেতন নিয়ে তিনি বেসরকারি চাকরি করছেন। সেই জন্য আমার মনে প্রশ্ন আসলো, আমি আপনার দর্শকদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই
যে বাংলাদেশের বর্তমান সরকার উইদিন পুলিশ কোনো ভাগনার বাহিনী তৈরি করেছিল কিনা, যারা খুনের সাথে জড়িত থাকবে, যারা গুমের সাথে জড়িত থাকবে এবং বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার জন্য নিপীড়কের ভূমিকা পালন করার জন্য বাই ওয়ারিং দ্য ইউনিফর্ম, অর্থাৎ পুলিশের ড্রেস উপরে থাকবে, পুলিশের ড্রেস উপরে থাকবে, বাট বেসিক্যালি দে উইল ওয়ার্ক অ্যাজ এ মেম্বার অফ ভাগনার বাহিনী, মানে রাশিয়ার ভাগনার বাহিনী, তাই না? তা না হলে হোয়াই ওয়াজ অ্যালাউড, এবং এইটার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কি আপনি দেখেছেন? এখন তো ওই যে বললেন যে মিডিয়া বের করে নাই কেন, মিডিয়া বের করতে পারে না বিকজ এডিটর্স অ্যাসোসিয়েশন, এডিটরদের ফোরামের প্রেসিডেন্ট যিনি, তিনি তো ক্যাটেগরিক্যালি বলেছেন যে আমরা জানতাম, বাট উই কুড নট পাবলিশ দ্য নিউজ বিকজ অফ ফিয়ার। আমরা ভয়ের কারণে এই নিউজগুলো প্রকাশ করতে পারছি না। বাট আমার কাছে ভেরি ইন্টারেস্টিংলি আমার কাছে যেটা মনে হয়েছে, আমার মনে হয় দেয়ার ইজ অ্যান অ্যাটমসফিয়ার উই আর লিভিং ইন। আমরা এমন একটা অ্যাটমসফিয়ারের মধ্যে বোধে ঢুকে গেছি যেখানে এখন আপনি সাহস পাচ্ছেন, অন্যরা সাহস পাচ্ছেন, মানে আপনার পত্রিকা ছাপা হচ্ছে, কখনো কালের কণ্ঠে ছাপা হচ্ছে, কখনো আলাদিন আলাদিন ল্যাম্প হচ্ছে, কখনো মানে কি বলে যে বেনজিরের ঘরে চেরাগের আলো নাকি কি আছে, নানান নিউজ হচ্ছে, মতিরুর নিউজ ছাপা হচ্ছে ফেসবুকে, নানান কারণে। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যেই ভয়ের কারণে এসব প্রকাশ করা যায়নি একটা এনভায়রনমেন্টে, আমার কাছে মনে হচ্ছে যে নিশ্চয়ই সরকার সে ভয়ের কারণটি মানে দূরীভূত করেন নাই, সরকার নিশ্চয়ই দূরীভূত করেন নাই। একটা সার্টেন একটা এনভায়রনমেন্ট কোনো না কোনো ভাবে বোধ হয়, আপনি জানেন না আমি জানি না, বাট ভেতর বোধ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে যার জন্য একের পর এক ছাগল বেরোচ্ছে, গরু বেরোচ্ছে, মতিউর বেরোচ্ছে, বেনজির বেরোচ্ছে, মিজান বেরোচ্ছে, ফয়সল বেরোচ্ছে, নানান কিছু বেরোচ্ছে, এবং শোনা যাচ্ছে এরকম নাকি এরকম 1024 জনের নাকি নানান ডিপার্টমেন্টের বেরোচ্ছে আর কি, মানে শোনা যায়, মানে পাবলিক রাস্তায় হাঁটাঘাটি আলোচনা যে বেরোচ্ছে, বের করছে কারা? এইটাই তো বললাম যে প্রবাবলি আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ এনভায়রনমেন্টে আমরা ঢুকে গেছি বোধহয়। কিন্তু এই যে 1024 জনের মধ্যে এখন পর্যন্ত যে কয়জন গণমাধ্যমে বের করুক, সরকার বলে ষড়যন্ত্র বা ইত্যাদি বলে, আমার মনে হয় একটা ভিন্ন আমার প্রশ্ন, যারা বের হচ্ছে কিংবা গণমাধ্যমে বের করে দিচ্ছে কিনা, তাদের কি পক্ষ সরকার নিচ্ছে? তাদের পক্ষ সরকার নিচ্ছেন না, নিঃসন্দেহে নিচ্ছেন না, কিন্তু সরকার হ্যাড টু সলো, মানে গিলতে হচ্ছে। কিন্তু আমার কাছে যখন আফসোস লাগে কোনটা, আমরা যারা পলিটিক্স করি, সেটা ওবায়দুল কাদের সাহেব, ফিনজা ফখরুল ইসলাম করেন, আমি করি, বাবু করি, হোয়াট এভার, আমরা কেন চোরদের দায়িত্ব আমরা কেন নেব? ওবায়দুল কাদের সাহেব যখন বললেন যে মানে এদের দুর্নীতির দায়িত্ব নেব না, পুলিশও বলল দুর্নীতির দায়িত্ব নেব না, তারপরে যখন পুলিশ অ্যাসোসিয়েশন একটা স্টেটমেন্ট করলো, ইট ওয়াজ এ কাইন্ড অফ থ্রেট। আচ্ছা, এটার পরে হঠাৎ করে মানে আপনার মানে ওবায়দুল কাদের সাহেব সুর বদলে ফেললেন যে ঢালাও ভাবে এরকম চোর বলা হচ্ছে, এই করতে, এটা ঠিক হচ্ছে না। আপনাকে কেন চোরদের ডিফেন্ড করতে হবে? কেন প্রশ্নবোধক প্রশ্নের মধ্য দিয়ে কেন করতে হবে? চোরদের পক্ষ আপনাদেরকে কেন নিতে হবে? প্রশ্ন সেটা, জনপ্রতিনিধি, কিন্তু সেইখানে আরেকজন পলিটিশিয়ান যখন বলে এই রাষ্ট্র ব্যর্থ, তখন কি আপনি ব্যর্থ রাষ্ট্রের এমপি? শুনেন, আমি আপনাকে বলি যে একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি ওনার মতবাদ কায়েম করতে চায়, সেই ক্ষেত্রে তো আওয়ামী লীগ নিশ্চয়ই ব্যর্থ। আমরা তো বিএনপির মতবাদ কায়েমের রাষ্ট্র পরিচালনা করছি না, আমরা জনগণের কল্যাণমুখী রাষ্ট্র উপহার দিচ্ছি, আমরা উন্নয়নের রাজনীতি বাংলাদেশের মানুষকে কল্যাণমুখী রাষ্ট্র কি বিএনপি জনগণ না? আমরা হ্যাঁ, বিএনপি যখন জনগণ হয়ে আসে তখন দে আর এভরিবডি প্লিজড, কিন্তু যখন বিএনপির কর্ণধার হয়ে আসে এই তখন রিপন ভাইয়ের তো কোনো পথ থাকে না। রিপন ভাইও জানেন, আমি আমার বিবেকের কনসায়েন্সের কথা বলি, রিপন ভাই নিজেও জানেন যে ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে সারা ওয়ার্ল্ড যখন প্রশংসা করে বাংলাদেশকে নিয়ে, তখন ওনার খুব ভালো লাগে যখন দেখেন ওনার দলের মুখপাত্র ওনাকে দিক নির্দেশনা প্রদান করেন, তখন এর বাইরে যেতে পারেন না। সেই কারণে বলছেন, কিন্তু অ্যাজ এ পিপলস, অ্যাজ এ ম্যান, এই বাংলাদেশের একজন যোগ্য নাগরিক হিসাবে আমি মনে করি রিপন ভাইকে যদি আপনি জিজ্ঞেস করেন মানে বাংলাদেশটা কেমন, উনি নিশ্চয়ই বলবেন যে অতীতের সকল দিন কাটিয়ে আমরা এখন ভালো আছি। উন্নয়নে ভালো আছি না গণতন্ত্রে ভালো আছি? আপনি গণতন্ত্র বলেন, আপনি উন্নয়ন বলেন, আপনি সব দিকের প্রশ্ন একসাথে যদি গণতন্ত্র এবং উন্নয়ন তো দুটো আসলে মানে আপনার খুবই সমর্থক শব্দ। উইদাউট গণতন্ত্র উন্নয়ন ভালো হয় না, উন্নয়ন ছাড়া গণতন্ত্র হয় না। এখানে যেটা আমরা কথা যেটা বলি, আমরা যে বিষয়টির উপর বারবার যে প্রশ্নটা আপনি করছেন গণতন্ত্রের কথা, এই বিষয়ে আমি রাজনীতির বাইরে যে একটা কথা বলতে চাই। দেখেন,
এখানে গণতন্ত্রকে যদি শতভাগ পুনঃপ্রতিষ্ঠিত করতে চান তাহলে সকলকেই দায়িত্ব নিতে হবে। জি, এখানে নির্বাচন আসলে যদি রাজনৈতিক দল সিদ্ধান্ত নেয় নির্বাচন করবেন না, তাইলে একটা ইলেকশন কিভাবে আপনি সম্পাদন হবে সেই বিষয়ে মতবাদটা কে দিবে? যদি বৃহৎ রাজনৈতিক দল সরে যান তাহলে আরেকটি রাজনৈতিক দল কি সরে যাবেন? কিন্তু ছাড়ের মানসিকতা তো থাকতে হবে যে গার্জিয়ান তার। এই যে রিপন ভাই একটা উদাহরণ দিয়েছেন না, মাংস পাকাইতে যে একজনই যদি সব খেয়ে ফেলে তাহলে বিড়ালের দোষ দেয়। ওনারা বলে আপনারা খেয়েছেন, উনি না, না, আপনারা বলে বিড়ালের ওনারা দোষ দেয়। খেয়েছেন। হ্যাঁ, কিন্তু আমরা বলবো না, গল্পটাকে মজার না? হ্যাঁ, অনেক সুন্দর। খুব কিন্তু অসাধারণ রাজনৈতিক দলটা যখন রাষ্ট্র পরিচালনা করলেন, পরিচালনা করার পর সুষ্ঠু অবাধ একটি নির্বাচনে 2008 সালে যখন তাদের 50 সিটে নামে আসলেন, তখন তারা কিন্তু বিরোধী দলে ভালোই ভূমিকা রেখেছিলেন। জি, কিন্তু পরের নির্বাচনগুলি থেকে কেন সরে গেলেন, কেন আন্দোলনের নামে কি করেছেন সবই আপনারা জানেন। সুতরাং সেই জায়গাটাই ছিল বিএনপির ভুল। রাজনীতিতে শুদ্ধ অভিযান চলছে বিএনপির মধ্যে, আপনারা লক্ষ্য করছেন। এটাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য। পুলিশ এবং প্রশাসনের দুর্নীতিতে আপনারা কতটা বিব্রত? আমি মনে করি যে এটা বিব্রত নয়, আমরা প্রকৃত চেহারা বের করতে পেরেছি। আজকে 52 বছরের মাথায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে সরকার যা চাচ্ছেন সেটা হলো যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সেই দিক বিবেচনা করেই কিন্তু আজকে প্রকৃত দুর্নীতিবাজদের তালিকা, প্রকৃত দুর্নীতিবাজদের চেহারা আজকে ছাগল পর্যন্ত উন্মোচিত করে দিচ্ছে। এমন তো না, মানুষ ভাবছে কেন এমনটা যে আপনারা সারাক্ষণ বিএনপি 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 কোথায় দাঁড়ালো, কি করলো, কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই বিএনপির ছায়া এবং কালো ছায়া দেখতে দেখতে পুরোটা গ্রাস করে ফেলেছে দুর্নীতি, পুলিশ আর প্রশাসন। আপনারা সেদিকে নজরই দিতে পারেননি? না, বিষয়টা তো আমি সেটা বলবো না। আমি বলবো যে গুটি কয়েক এই দুর্নীতিবাজ যারা বেনজির মার্কা হয়েছেন তারা কি রাষ্ট্রের প্রশ্রয় পেয়েছেন? কার প্রশ্রয়ে? বেনজির কি বিএনপির প্রশ্রয় হয়েছে? না, আমি জিজ্ঞেস করি পেয়েছেন? হ্যাঁ, যাদের নৈতিকতা নেই, নৈতিকতার বাইরে যারা চলে যান তাদের জন্য তো পানিশমেন্টের ব্যবস্থা। নৈতিকতাহীন একটা মানুষকে আপনারা কি করে ওই চেয়ারগুলোতে বসান? নৈতিকতাহীন মানুষটি তো আজকে দীর্ঘদিন এই জব নেচারে প্রমোশন নিয়ে এসেছেন, তাকে ধরার সাহস ছিল না কারো। ছিল না। কিন্তু আমি বলছি, আমি শক্তিশালী আপনি আমাকে শেষ করে কে দিন, শক্তিশালী কথাটা শেষ করতে দেন। আমি বলছি সেই বেনজিরকেই তো এখন ধরছেন, যেই মানুষটি নষ্ট হয়ে গিয়েছে। মানে চেয়ারে থাকা অবস্থায় বেনজিরকে ধরার মতো সাহস কি সরকারের ছিল না? অফকোর্স থাকবে না কেন? ধরলেন না কেন? বেনজির তখন কি বক্তব্য দিয়েছেন রিপন ভাই বললেন না? আপনাদের হাত দিয়ে তো শুদ্ধাচার পুরস্কার উনি পেয়েছেন। না, তখনকার বক্তব্য, তখনকার গোয়েন্দা, তখনকার সাংবাদিক, হ্যাঁ, তারা তো ছিলেন দেশে। সরকার কি বেনজিরের মুখ আর মুখোশ সরকারের যে শুনেন, সরকারের যে হাত পা চোখ নাক সব তো আপনারা আমরা কি করেছি? সুতরাং আমাদের সকলের ব্যর্থতাকে আজকে সরকার কিন্তু ওপেন করে দিয়েছে। সরকার সেই চেষ্টাই করছেন যে জিরো টলারেন্স কিভাবে দেশটাকে এগিয়ে নেওয়া যায়। সুতরাং তর্ক বিতর্ক নয়, স্পষ্টত প্রমাণিত হয়েছে যে বঙ্গবন্ধুর কন্যা পারেন এবং পারবেন। বেনজিররা কাদের সৃষ্টি? বেনজিররা এটা একটা দুশ্চরিত্র। এটা কিভাবে সৃষ্টি হয় সেইটা ডেফিনিশন এই স্বল্প সময় দেওয়া যাবে না। তবে এইটুকু সময় দেন না, আপনি তো পলিটিশিয়ান, সব আমি শুধু এইটুকু বলি, এই দুশ্চরিত্রবানরা যেমন সুযোগ নেয় তেমন কিন্তু ধরাও পড়ে যায়। সুযোগ নিয়েছিলেন, ধরা পড়ে গিয়েছে, অন্যরা সাবধান হয়ে যাবে। দুশ্চরিত্রবানকে চরিত্রবানের সার্টিফিকেট কারা দেয়? যারা সার্টিফিকেট দেন তাদেরকেও খুঁজে বের করা হচ্ছে। সুতরাং এখন একটা জায়গায় এসেছে, সময় সবসময় একটা অপেক্ষায় থাকে। যেমন আপনার সার্টিফিকেট পেতে আপনি সিনিয়র সাংবাদিক হতে সময় লেগেছে, ওইরকম সবাইকে ধরতে একটা সময় লাগে। সেই সময় এসে পড়েছে। ওই যে আমি শুরু করেছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, সেই কথাই আজকে স্পষ্টত প্রমাণিত হয়েছে এবং তারই কন্যার হাতে তাদের বিচার কার্য হয়ে যাবে না তো? আবার প্রশ্নই আসে না। শেষ করব অনুষ্ঠান না, একটু বলি। আমি উনি শেখ মুজিবুর রহমান সাহেবের এক বক্তব্য দিয়ে মানে শেষ করছেন, আমি ওনার বক্তব্য দিয়ে শেষ করব। ওনার বক্তব্য দিয়ে শেষ করব। উনি খুব আক্ষেপ করে বলেছিলেন যে 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল এসেছিল। শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবারে আমি গুনে দেখেছি প্রবাবলি 7 জন সদস্য, ওনার 3 পুত্র 2 কন্যা এবং ওনারা 2 জন, 7 জন। তো উনি বলেন যে আমার কম্বল কোথায়? ওনার অর্থাৎ যেখানে 7টা কম্বল শেখ মুজিবুর রহমানের পরিবারে পাওয়ার কথা, খোদ প্রধানমন্ত্রী নিজের কম্বলও পান নাই। এবং উনি বললেন আমার ডাইনে চোর, বায়ে চোর,
আমার সামনে চোর পিছনে চোর। এবং উনি ওনার আরেকটা ভাষণ আমি শুনলাম, আমি মানে হি ওয়াজ এ গ্রেট পলিটিশিয়ান আই মাস্ট সে। উনি বললেন যে সারা দেশ মানে সোনার খনি পাই, এটা পাই, ওটা পায়, আমি পাইলাম চোরের খনি, পাকিস্তানিরা এইটা ওটা সব লুট করে নিতে, দেখবা এই চোরগুলিরে কেন নিয়ে গেল না। এখন এই চোরগুলো তো খালি বেনজির না, এই যে যারা জয় বাংলা বলছে ওনার পাশে যারা ছিলেন, আওয়ামী লীগ করছে, ভোট দিছে, এই চোরগুলো তো ওরাই। এখন যেটা মানে নজরুল বাবু যেটা বললেন যে এটা একজন শেখ হাসিনা আছেন, তিনি এটা সমাধান করবেন, খোদ শেখ মুজিবুর রহমানই এটা সমাধান করতে পারেন নাই। আরেকটা কথা তিনি বলেছেন, মানে মার্শালের কথা বলেছেন, দেশে যখন গণতন্ত্র থাকে না, যখন একদল হয়ে যায়, সংবিধান থাকে না, কিচ্ছু থাকে না, এটাকে নিজের ইচ্ছা মতন বদলায়, তখন দেশে মার্শাল আসে। মার্শাল আসে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে। মার্শাল আসবে রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে। গণতন্ত্র যদি শক্তিশালী থাকে, যদি ভোট থাকে, জবাবদিহিতা থাকে, সুশাসন থাকে। আপনাদের এত শক্তিটা কোথায় গণতন্ত্র ফেরাতে? আমরা মনে করি যে মানুষ মানে একবেলা যদি কমও খায়, কিন্তু গণতন্ত্রটা আছে, ওই 5 বছরে একটা রাজা হইতে চাইছে। কিন্তু আমরা যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দলও যেটা বলতে পছন্দ করেন, সেটা হচ্ছে যে না, ওই যেটা প্রচলিত কথা যে একদিনের গণতন্ত্র, একদিনের রাজা। জনগণকে আমরা প্রতি বছরে 365 দিনের রাজা বানাতে চাই। আপনার খেয়াল আছে যে অর্থমন্ত্রী মহিষ সাহেবের কামরার মধ্যে মানে উনি একটু বৈঠক করছিলেন একজন বিদেশি মানে ডেলিগেশনের সাথে, ওখানে একজন মহিলা ছিলেন, হঠাৎ করে এক আগন্তুক দরজা ফাঁক করে তাকে আছে, তখন অর্থমন্ত্রী সাহেব তাকে জিজ্ঞেস, এটা প্রত্যেকে নিউজ এসেছিল, গল্প না, ইট ওয়াজ নট গল্প, মানে আমি বলছি এটা নিউজ। তখন অর্থমন্ত্রী সাহেব জিজ্ঞেস করলেন, এই কে রে, তুই কে, তুমি কে এখানে? তখন সে গর্বের সাথে বলেছিল, দেশের মালিক। আমরা বলতে চাই বাংলাদেশের প্রতিটি মানুষ যখন তারা যখন দেশের মালিক হিসেবে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাদের দৃঢ় প্রত্যয় ঘোষণা করবেন, নিঃসন্দেহে গণতন্ত্র ফিরবে, নির্বাচন ব্যবস্থা ফিরবে, এবং আমরা যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটি আমরা মানে আমাদের পূর্বপুরুষরা তারা যে ত্যাগের বিনিময়ে তারা প্রত্যাশা করেছিলেন, সেই দেশটাকে আমাদের গড়তে হবে। এই লুটেরাদের হাত থেকে দেশটাকে আসলে উদ্ধার করতে হবে। দেশের মালিক এই মুহূর্তে শুধু আওয়ামী লীগ, তাহলে দেশের মালিক এই মুহূর্তে আপনারা কি, বিএনপি কি দেশের কোন অংশ? আমরা জনগণকে দেশের মালিক মনে করি। আমরা যারা রাজনীতিক, আমরা দেশের বিএনপি দেশের মালিক না, আওয়ামী লীগও দেশের মালিক সাজা উচিত। ওনারা কি, তারা রাজনীতি দেশের মালিক হতে যাবে কেন? দেশের মালিক জনগণকে দেশের মালিক ভাবা উচিত। ওনারা তো জনগণই তো দেশের মালিক হয়ে আছে, ওনারা তো আর মালিক বলে যাননি। এখন আর জনগণ তাহলে ওনারা কি, আমাকে এক বাক্যে বলেন। দেশের জনগণের মালিকানা হরণকারী। আলোচনা এখানে শেষ করি। প্রিয় দর্শক, আপনারা দেশের জনগণের মালিকানা হরণকারী আপনাদেরকে উনি বললেন, সেটা জি ওনাদেরকে বললেন, উনি তো প্রতিনিধিত্ব করছেন সরকারেরই, সেই অর্থে আপনি বলেছেন। প্রিয় দর্শক, আজকে এতটুকুই। আগামীকাল আবার অন্য বিষয় নিয়ে দেখা হবে। সম্মানিত আলোচকদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা যারা ছিলেন, আরও একবার শুভরাত্রি।